আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। বিএনপির পক্ষ থেকে জনপ্রশাসন সংস্কারের সুপারিশ জমা দিয়ে কথা বলছেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল রবিউল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। রিপোর্ট তো আমরা আশা করি সরকার খুব দ্রুত ওইটাকে ইমপ্লিমেন্ট করবে, কারণ আসলে যারা এখানে সামনে বসে আছেন যারা প্রত্যেকেই কিন্তু ক্ষুব্ধ, মানে এটা খুবই খুবই বৈষম্যের শিকার। আমরা অবশ্য আজকের এই প্রতিষ্ঠানের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, এটা আমাদের আলাদা। তবে আমাদের যে রিকমেন্ডেশন সেখানে কিন্তু এটাও একটা আছে, সেটা হলো ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা বলেছি যে এরা তো বৈষম্যের শিকার, এদেরকে যদি আপনি ন্যায় বিচার না করতে পারেন তাহলে সামনের দিকে আপনি কি করে প্রমাণ করবেন যে ইউ আর রিয়েলি সিনসিয়ার যে আপনি ন্যায় বিচার করবেন। সো এদের ন্যায় বিচার করা উচিত। এখন অলরেডি যে পদ সংখ্যা আছে তার চেয়ে 1.5 পদে 3 গুণ আছে। এখন এই সরকার যদি একই ধরনের মানে পদোন্নতি আবার দেয়, নতুন কোন আইনি কাঠামো তৈরি না করে, সেটা কি আবার নতুন কোন বৈষম্য তৈরি করবে কিনা? কারণ সরকারি কর্মচারী পদ আছে এখন 20 লাখ, আমাদের কর্মরত আছে প্রায় 15 লাখ। আমি আগে বলেছি পিরামিড কথা বলেছি। বিবেচনা না করে শুধু সুনির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ ক্যাডারের কর্মকর্তাদের জন্য এগুলো করা, এগুলো তো আরেক ধরনের বৈষম্য তৈরি করছে। প্রথম কথা হচ্ছে যে অন্যায়টা হয়ে গেছে সে অন্যায়ের আপনি প্রতিকার দিতে হবে, শুধু ক্যাডার অফিসার জন্য না, সর্ব জায়গায়। এই গত আন্দোলন যেটা হয়েছে একটু বলতে দেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা সবার জন্যই হবে, কিন্তু শুরু তো করতে হবে। বৈষম্যের শিকার যে সমস্ত অফিসাররা এখন আছেন, যাদের সামনে আছে, ওদেরকে দিয়ে স্টার্ট হোক। লেট দ্য বৈষম্য গো। যে ডিসক্রিমিনেশন তো যেতে হবে, এবং এই সরকার সিনসিয়ারলি এটা অ্যাকশন শুরু করেছেন এবং আমরা আশা করি সরকার এটা বাস্তবায়ন করবে। আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে প্রশাসন সংস্কারের মূল কথা সেটা হচ্ছে যে আগে বলেছি যে বর্তমানে যে প্রশাসনের অবস্থা আছে, এখানে আমরা একটা সাজেশন দিয়েছি যে পরপর 5 বছর থেকে 10 বছর পর্যন্ত দেখা গেছে কোন কোন মন্ত্রণালয়ে কোন কোন বিশেষ অফিসার বসে আছে। আমরা বলেছি যে এই যে একটা মানে সিন্ডিকেশন তৈরি হচ্ছে, এরা মানে কোর্টের সিস্টেম তৈরি করে ফেলছে, এটা না করে সরকারের কাছে আমরা বলেছি যে আপনারা এক্সামিন করেন কারা কারা এসব করছে, ওদেরকে এসব পদ থেকে বিদায় করেন। তবে হ্যাঁ, কিছু কিছু পদ আছে, যেমন ফিনান্সে, লতে লতে ড্রাফটিং সেকশন, বা ফর দ্যাট ম্যাটার ফিনান্সে বাজেট সেকশন, বা আপনার ইআরডিতে ফাবা আছে, ডব্লিউটিএ ইন কমার্স, যেগুলো এক্সপার্টিজ দরকার, ওগুলো থাকুক, ওগুলো দেশের স্বার্থে রাখা হচ্ছে, এটা সবাই বুঝে। এর বাইরে যেগুলো আছে সেগুলো আমার মনে হয় কেউই আপনারা সেটা বলবেন না যে পরপর এত বছর থাকে, ওদের নিশ্চয়ই ভেস্টেড ইন্টারেস্ট না থাকলে থাকতে পারে না। আমরা এটা বলেছি এটা করার জন্য। আরেকটা জিনিস আছে যে ধরেন আমাদের সব জায়গায় ধস নেমেছে, আমিও মেম্বার সিভিল সার্ভিসে, বলতে দ্বিধা নেই যে এই জায়গায়ও ধস নেমেছে বলে মানুষ বিশ্বাস করে, মানুষ মনে করে। তো এখানেও আমরা মনে করি যে ইউনিভার্সিটি থেকে বাইরে যারা কাজ করেছে, শিক্ষিত ছেলে, ভালো, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন দরকার। সে ধরনের ক্ষেত্রে যদি ল্যাটারাল এন্ট্রিতে বাইরে থেকে লোকজনকে কাজ করার সুযোগ দেওয়া হয় দেশের স্বার্থে, উই ওয়েলকাম ইট। এবং তবে হ্যাঁ, ইট শুড নট বি মোর দ্যান 7% or 10%, যাতে করে ওরাও সুযোগ পায়, আমাদের ছেলেরাও যেন এফেক্টেড না হয়, সো দ্যাট দেয়ার ইজ ইকুইলিব্রিয়াম। এটার জন্য আমরা একটা সাজেশন করেছি। হ্যাঁ, আমাদের এটা সুপারিশ আছে। প্রথম সুপারিশই হচ্ছে এই ধরনের লোকজন যারা বসে আছে তাদেরকে যেসব, আমি হোয়াট ইউ কল ইট, দোসর বা প্রেতাত্মা, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ গুলো অনেক সুন্দর সুন্দর সবাই বলছে, মানে অ্যাকচুয়ালি দে আর কমন সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ ইজ লেসপেন্সার। তারা বসে আছে বিভিন্ন জায়গায়, খাপটি মেরে এদেরকে আইডেন্টিফাই করে দে শুড বি রিমুভড অ্যাজ এ টোকেন, যে মানুষকে বুঝতে দেওয়া যে না, আমরা এদেরকে দিয়ে আসলে সম্ভব না। কারণ এই যিনি পালিয়ে গেছেন, উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার সঙ্গে লোকজন যারা আছে যাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন, তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে। সো উই শুড আইডেন্টিফাই দেম এন্ড উই শুড গেট রিড অফ দেম। যদি আমরা সামনের দিকে প্রশাসনকে ভালোভাবে চালাতে চান, যদি যিনি সরকার হোক, বর্তমান সরকার বা আপকামিং সরকার, যারাই হোক, তাদের তো একটা নেশন বিল্ডিং
প্রকল্প থাকবে, প্রজেক্ট থাকবে, পরিকল্পনা থাকবে, সেটা বাস্তবায়ন যেন সুন্দরভাবে করতে পারে, কারণ এদেরকে দিয়ে এটা সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি জি, যেমনটি বলছিলেন আপনি, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আপনাদেরকে যদি একটু আমার পেছনের দৃশ্যগুলো দেখাই, যে আগামীকাল মহান বিজয় দিবস, সেই উপলক্ষে কিন্তু পুরো জাতীয় স্মৃতিসৌধ দীর্ঘ 1 মাস গণপূর্ত বিভাগের কর্মীরা ধুয়ে মুছে চকচকে করার যে কাজ, সেগুলো কিন্তু সম্পন্ন করেছে এবং পাশাপাশি কিন্তু বাহারি ফুলে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধের পুরো চত্বর। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নানান ধরনের ফুল কিন্তু রয়েছে। এখানে পাশাপাশি এখানে যে সমস্ত কার্যক্রমগুলো ছিল গণপূর্ত বিভাগের, সেগুলো কিন্তু তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। গতকালকে এখানে ঢাকার রেঞ্জের যিনি ডিআইজি তিনি এসেছিলেন, তিনি যেটি জানিয়েছেন যে এই দিবসটিকে ঘিরে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। সকাল থেকে আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, সাদা পোশাকে রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, র্যাব রয়েছেন, র্যাবের সাথে ডগ স্কোয়াড রয়েছেন। তারা পুরো স্মৃতিসৌধ এলাকাটাকে কিন্তু একবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা তল্লাশি করছেন, যেন আগামীকাল রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী, বিদেশি যারা অতিথি আছেন তারা আসবেন, সেই দিকে যেন কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়, সেটি কিন্তু তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। ডিআইজির গতকালকে যেটা আমাদেরকে জানিয়েছেন যে গাবতলী থেকে নবীনগরের এই স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত তারা কিন্তু 4 স্তরের নিরাপত্তার বলয় তৈরি করেছেন, যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে, সেই দিকে কিন্তু তারা সেটির দিকে নজর রাখতে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার বলয় তৈরি করেছেন। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে এখানে সকাল থেকে যারা 3 বাহিনীর যেই গার্ড অফ অনার দিবেন, যারা আসবেন রাষ্ট্রীয় অতিথি এবং বিদেশি অতিথি, তাদের সেই মহড়াটিও কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। পাশাপাশি আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে লাল সবুজের পতাকা তৈরি করা হয়েছে, সবুজ গাছ এবং লাল ফুলের সমন্বয়ে। একটু দেখতে পাচ্ছেন যে এখানকার যে ইট পাথরগুলো আছে সেগুলো কিন্তু ধুয়ে মুছে একদম চকচকে করেছে স্মৃতি যারা গণপূর্ত বিভাগের কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেমনটি বলছেন যে দীর্ঘ 1 মাস যাবৎ কিন্তু গণপূর্ত বিভাগের কর্মীরা এটাকে ধুয়ে মুছে চকচকে করণের যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করেছে। তো এখন যারা আগামীকাল জাতির বীর সন্তানদের যে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন রাষ্ট্রীয় যে সমস্ত অতিথি, বিদেশি অতিথিরা, তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এখন জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত। আর নিরাপত্তার বিষয়ে যেটি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনারও বা হুমকির কোনো ঘটনা কিন্তু নেই, সেটিও কিন্তু গতকালকে এখানে পরিদর্শন করে ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন সাংবাদিকদের ডিআইজি যিনি আছেন আওলাদ হোসেন তিনি। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। সাভার জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম। বদলে গেছে নড়াইলের নূর মোহাম্মদ নগর। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, স্টেডিয়াম, স্কুল ও কলেজ নির্মিত হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, এলাকাবাসীর প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের জন্মস্থান নড়াইলে বিভিন্ন সময়ে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে তার মধ্যে নড়াইলে বিশেষ করে 2008 সালে নড়াইলের মহিষকুলার জন্মভূমি যে নূর মোহাম্মদের জন্মস্থান, সেটির নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নগর করা হয়। নূর মোহাম্মদ নগর করার পর থেকে এখানে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে নূর মোহাম্মদের নামে একটি বীরশ্রেষ্ঠ মহাবিদ্যালয় হয়েছে, নূর মোহাম্মদের নামে একটি মাধ্যমিক বিদ্যালয় হয়েছে, এখানে বীরশ্রেষ্ঠের নামে
শহীদ একটি গ্রন্থাগার এবং স্মৃতি জাদুঘর এখানে নির্মাণ করা হয়েছে। বিভিন্ন সময় এখানে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু এখানে পালিত হয়ে থাকে তার জন্মদিনে এবং তার শাহাদত বার্ষিকীতে। এই বিষয়ে আসলে আমরা এখানকার যারা রয়েছে বিভিন্ন স্কুল এবং যে কলেজের অধ্যক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা তারা জানিয়েছেন যে এখানে আসলে যে শিক্ষার্থী রয়েছেন তাদের যে আবাসন যে সমস্যা রয়েছে সেই যে ভবনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু তাদেরকে সমাধান করা দরকার, কারণ অনেক শিক্ষার্থী থাকলে তাদের এই ভবনের যে অনেক সমস্যা রয়েছে স্কুল এবং কলেজের দুইটা জায়গা থেকেই কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। আর গণগ্রন্থাগার যেটি রয়েছে সেখানে আসলে শিক্ষার্থীদের জন্য পড়ালেখার জন্য বিভিন্ন ধরনের বই এবং বীরশ্রেষ্ঠের যে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু সেখানে রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন, তারা কিন্তু এগুলো দেখেন এবং এসে দেখে ঘুরে ঘুরে দেখেন তার বিভিন্ন ধরনের যে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে সেগুলো। এখানে বিভিন্ন রকমের বইও রয়েছে নূর মোহাম্মদের উপরে বিভিন্ন জনের লেখা যে বইগুলো রয়েছে বিভিন্ন লোকে এসে কিন্তু এগুলো দেখেন এবং তার সম্পর্কে জানতে পারেন এইখানে এসে। বিশেষ করে এখানে কিন্তু যে গণগ্রন্থাগারটি রয়েছে সেখানে কিন্তু জনবলের ব্যাপক সংকট রয়েছে। এখানে কিন্তু মাত্র একজন লোকই রয়েছেন যে সবকিছু তার সেই দেখাশোনা করেন, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে আপনার গণগ্রন্থাগারের যে জিনিসপত্র রয়েছে সবকিছু দেখাশোনা কিন্তু তাকেই করতে হয়। তো এভাবেই কিন্তু চলছে জনবল সংকট কারণে কিন্তু এটা আসলে অনেক সময় দেখা যায় যে সবসময় তিনি যদি বাইরে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা বন্ধই রেখে তাকে বাইরে যেতে হয়। যেহেতু এখানে মূল্যবান জিনিসপত্র রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আসলে দামি দামি জিনিসপত্র সেগুলো কিন্তু এখান থেকে মিস হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু এটা বন্ধ করে রেখে তাকে বাইরে যেতে হয়। যদি এখানে জনবল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা সবসময় খোলা থাকবে এবং শিক্ষার্থীদের জন্য কিন্তু আসলে সবসময়ের জন্য তারা এসে এখানে পড়ালেখা বা বিভিন্ন ধরনের যে বইপত্র রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবো বা তারা কিন্তু জানতে পারবে এটা সম্পর্কে। তো এটা এই বিষয়ে আমরা আসলে এখানকার যে অধ্যক্ষ সাহেব রয়েছেন মহাবিদ্যালয়ের তার কাছ থেকে আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে এখানকার যে প্রিন্সিপাল সাহেব রয়েছে আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এখানে আসলে কি কি ধরনের সমস্যা রয়েছে সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম। স্যার আসলে কলেজে কি কি সমস্যা রয়েছে যদি আমাদের একটু জানার আর কি। ধন্যবাদ আপনাদের আমাদের মাধ্যম থেকে আপনাদের এই বলার কিছু সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে এই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়টি 2005 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই এলাকায় যে দরিদ্র এবং গরিব অসহায় ছেলেমেয়েরা আছে বলতে গেলে তাদের নিয়েই আমরা এই পাঠ অভ্যাসটা চালিয়ে যাচ্ছি এবং আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিগত সময় থেকে এখনো পর্যন্ত যে আমাদের যে ছেলেমেয়েরা এখানে ভর্তি হয় এবং সব মিলে আমাদের প্রত্যেক ইয়ারে দেখা যাচ্ছে আমাদের যে মাধ্যমিক পর্যায়ের ইন্টারমিডিয়েট কলেজ সেহেতু আমাদের 2 ইয়ার মিলে আমাদের প্রায় 300 স্টুডেন্ট আমাদের সবসময় থাকে। বিগত সময় রেজাল্টও আমাদের সন্তোষজনক এবং বলতে গেলে নড়াইলের যে উপজেলা আছে সেই উপজেলার একটা মোটামুটি প্রতিষ্ঠিত কলেজ হিসাবে এটাকে পাইছে। তো এই 2005 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানের যে উন্নয়ন দৃশ্যত উন্নয়ন সেই উন্নয়নগুলো সত্যিকারই হয়নি। আমরা এইখানে যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে টিনের অবকাঠামো সেই অবকাঠামো দিয়েই কিন্তু আমাদের এতগুলো ছেলে মেয়ে আমরা এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। 2021 সালে আমাদের একটা 4তলা ভবনের জন্য আমাদের বরাদ্দ আসে এবং সেটা 1তলা কমপ্লিট হয়েছে। এই দীর্ঘ সময় কিন্তু আমাদের যে অবকাঠামো উন্নয়নের ভেতর দিয়ে আমাদের এই ছেলে মেয়েদের আসলে সেইভাবে আমরা সব ধরনের তাদের সুযোগ সুবিধা আমরা দিতে পারিনি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এখানে কলেজ এবং স্কুলের যে সমস্যাগুলো রয়েছে ভবন সমস্যায় মূলত এখানকার প্রধান সমস্যা হিসেবে প্রিন্সিপাল স্যার আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নগর থেকে সর্বশেষ। শরীফুল, অনেক ধন্যবাদ আপনাকে। নড়াইলের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ নগর নিয়ে বিস্তারিত জানছিলাম। কুমিল্লা টাউন হল মাঠ প্রাঙ্গণে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, মেলায় কি কি পণ্য পাওয়া যাচ্ছে, দর্শনার্থীদের কেমন ভিড় দেখছেন? সম্মানিত পুলিশ সুপার মহোদয় উদ্ভাবন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা সমাজের শিশু সমাজ শুরু করে যারা মুক্তিযোদ্ধা রয়েছে, যারা জাতির শ্রেষ্ঠ সন্তান এবং টেলিফোন আয়োজনের আমিরুল কায়সার এবং যারা এডিসি রয়েছে পঙ্কজ বড়ুয়া এবং সিভিল সার্জনের পুলিশ সুপার নাদির খান রয়েছে এবং সেই সাথে জাতীয় পার্টি যারা ভূমিকার আহ্বায়ক রয়েছে সেলিম সাহেব ভুইয়া এবং যারা মোহাম্মদ ইসলামের এবং সেই সাথে আব্দুল মতিন
বিজিবি যে কমান্ডার আছে সকলে প্রতিনিধিত্ব যারা করছে সকলে আসলে এই বিজয় মেলাকে এই মহান বিজয় উপলক্ষে আসলে বিজয় মেলা যে আয়োজন করেছে সেই বিজয় মেলা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা স্টলে মুক্তিযুদ্ধ কন্যার এবং সেই সাথে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা আসলে মেলা আয়োজন করেছে। জাতীয় মহিলা সংস্থার আয়োজন, বাংলাদেশ শিল্পী একাডেমির যে আয়োজন, কলা এবং যারা রয়েছে আমরা দেখেছি সকলকে মুক্তিযুদ্ধ কন্যা দেখেছি, সকল শিশুদের এখানে অংশগ্রহণ, সেই সাথে যারা এখানে রয়েছেন কুমিল্লা আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রেই আসলে তারা এই জন্য আয়োজন করে থাকেন জেলা প্রশাসনের 2 দিন ব্যাপী এই মেলার, এবং ফায়ার সার্ভিসের কিভাবে কি করতে হয় ছেলেদেরকে যে এবং যারা বাচ্চা রয়েছে তাদেরকে শেখাচ্ছেন আসলে কিভাবে আগুন লাগে নিভাতে হয়, সকল উপকরণ আসলে আমরা দেখছি এই দিক থেকে। এই সিভিল সার্জন যে অফিস রয়েছে কুমিল্লা তারও আসলে সেবা দিয়ে যাচ্ছেন, যারা এখানে অসুস্থ হবে বা কিভাবে নিতে হবে এই সেবা তাকে দিচ্ছেন সিভিল সার্জন। এবং সেই সাথে আমি দেখেছি কুমিল্লার যে মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কার্যক্রম রয়েছে তারও আসলে এই মেলা যে আয়োজন করেছেন তাদের স্টলগুলো, এবং সেই সাথে আসলে জেলা প্রশাসনের আয়োজনে আসলে এই মেলাটা 2 দিন ব্যাপী আয়োজন। আজকে প্রথম দিনের উদ্বোধন হলো, আগামী দিন আসলে শেষ হবে। এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার যে আয়োজনটা আমরা দেখেছি ব্যতিক্রমী আয়োজন, বিভিন্ন স্থানীয় কারো এবং যারা আয়োজন করেন তারও আসলে এই মেলাতে আমি দেখছি তারা অংশগ্রহণ করেছেন, এবং তারা বিভিন্ন ভ্যানিলা পেস্ট্রি হিসেবে দুধ শীতে পিঠে সবকিছু নিয়ে আসলে মহান বিজয় দিবস উপলক্ষে এই মেলার যে আয়োজন সেই আয়োজনের সার্থকতা এখানে আমরা দেখতে পাচ্ছেন। অসংখ্য ক্রেতা এবং যারা সুমনোদ্দী আছেন তারা এসেছেন এবং মহান বিজয় দিবস আসলে কি এবং সেটি আসলে বাচ্চারা এখানে আসছেন এবং দেখছেন। আর কি জানি রাখি কুমিল্লা আমরা দেখছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, বিসিক, জেলা তথ্য অফিস, বৈশাখী সংগঠন আসলে সকল সংগঠন মিলিয়ে আসলে মেলাটা আয়োজন করেছেন। এবং মুক্তিযুদ্ধ কন্যারে যারা বাচ্চারা রয়েছে চিত্রাঙ্কন, বাংলাদেশ শিশু একাডেমি কুমিল্লার আয়োজন আসলে বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমরা এখানে আয়োজন করেছি, এবং সেটা আমরা দেখছি এবং সুন্দর সুন্দর যে আসলে তারা বাচ্চারা এখানে চিত্রাঙ্কন মহান বিজয় দিবস উপলক্ষে সেই অঙ্কন করেছে। এবং সেই সাথে যদি বলি আসলে এখানে যারা আমরা দেখতে পাচ্ছেন বাচ্চারা বই দেখছেন নির্বাচিত রচনা, এবং যারা অভিভাবক আছে অভিভাবক আসলে বইগুলো দেখছেন, এবং তারা আসলে মহান বিজয় দিবস উপলক্ষে বাচ্চাদেরকে জানান দেওয়ার জন্য আসলে এই ধরনের যে ব্যবস্থা করছে মেলার জেলা প্রশাসনকে আসলে সকলে ধন্যবাদ জানিয়েছেন। আরেকটা বিষয় জানা কি জেলা প্রশাসন আমির কাছে আরো জানিয়েছেন সকলের মাঝে আসলে মহান বিজয় দিবসের তাৎপর্যতা আসলে আসলে এবং সেদিক থেকে যদি বলি কুমিল্লা আমরা দেখেছি যারা এখানে এসেছে, আমি দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব। মহান বিজয় দিবসের এই যে মহান বিজয় দিবস আপনি দেখতে এসেছেন আসলে কেমন অনুভূতি আপনার, এই যে মেলার যে আয়োজন কেমন অনুভূতি আপনার? হ্যাঁ, আমি প্রথমবার এই মেলায় অংশগ্রহণ করেছি এবং আমি খুব ভালো লাগছে। বিজয় মেলা আসলে আমাদের যে দেশের ঐতিহ্য এবং দেশের যে সংস্কৃতি তার ধারক এবং বাহক, এবং এই বিজয় মেলায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং এখান থেকে পুরস্কার গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনার কাছে কেমন লাগছে যে বিজয় দিবসের এই আয়োজন? খুব ভালো লাগছে। আমার ছেলে গতকালকে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সেটার পুরস্কার নেওয়ার জন্য এসেছি। আসলে এই ধরনের অনুষ্ঠান হলে বাচ্চারা দেশ সম্পর্কে জানবে, অনেক অনুপ্রাণিত হবে বাচ্চারা। আমরা চাই বলছিলেন অভিভাবক যে আসলে এই ধরনের আয়োজনে বাচ্চারা আসলে অনুপ্রাণিত হয় এবং তারা বেশি বেশি এই ধরনের আয়োজনের আসলে বিজ্ঞাপনে ইতিহাসকে ধরে রাখতে হলে, ইতিহাসকে জানতে হলে আসলে সকল ধরনের ব্যবস্থা। আমি যদি একটু কথা বলতে চেষ্টা করি, এখানে যারা বিক্রেতা আসছে মেলায় আমি দেখছি কিছু কিছু পণ্য আসলে এই মেলায় আসছে, আপনার কি ধরনের আয়োজন রয়েছে বিক্রেতা আপনার স্থানীয়ভাবে আয়োজন করছেন, এই বিষয়ে আমরা কি বলবো? হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, আর আমরা অংশগ্রহণ করেছি জেলা মহিলা অধিদপ্তর থেকে। আমরা সংগঠক এবং আত্মকর্মী, আর আমার সংগঠনের নাম হচ্ছে আলো যুব মহিলা কল্যাণ সংস্থা, আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলো স্বাবলম্বী হওয়ার প্রতিষ্ঠান। এই দুইটা থেকে আমি এখানে অংশগ্রহণ করেছি, এবং যুব উন্নয়ন থেকে কুমিল্লা জেলা সফল আত্মকর্মী হিসেবে আমরা পুরস্কার পেয়েছি। দর্শনার্থীদের খুবই ভালো সাড়া পাচ্ছি, এবং সবচেয়ে ভালো সাড়া পাচ্ছি যে আমাদের যে কাজগুলো আমরা নিয়ে এসেছি, যেমন এখানে খাবারগুলো আছে আপা নিজের হাতে রেডি করে নিয়ে আসছে, আমাদের যে ড্রেসগুলো আছে সবগুলো আমাদের নিজের হাতে তৈরি। যেটা বলছিলেন তারা কথা বলতে সিভিল সার্জনের অফিস থেকে যারা এসছেন, সিভিল সার্জন আসলে এখানে কি ধরনের ভূমিকা রাখছে সিভিল সার্জন অফিস থেকে? জি, সিভিল সার্জন অফিস থেকে এখানে কি ধরনের ভূমিকা রাখছে? সিভিল সার্জন অফিস থেকে এখানে ফ্রি গ্রুপিং এবং ব্লাড ব্যাংক ফ্রিতে কর্মসূচি এগুলা করতেছে। আমাদের কাইম স্যার আছে, ওনার সাথে কথা বলতে পারেন। যারা আসছেন আমরা দেখছি তার কার্যক্রম চালাচ্ছেন, আসলে কি ধরনের ভূমিকা রাখছেন? জি, ভূমিকা রাখছেন সিভিল সার্জন অফিস থেকে বিজয় মেলা?
জি, আজকের এই হচ্ছে যে আমাদের হচ্ছে বিজয় মেলা উদ্বোধনে আমাদের সিভিল সার্জন অফিসের স্টলে আমরা হচ্ছে যারা স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী তাদের জন্য হচ্ছে রক্ত সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে এবং সাথে আমরা বিনামূল্যে এখানে আগত রোগীদের হচ্ছে ব্লাড গ্রুপিং, তারপর হচ্ছে যারা হচ্ছে ডায়াবেটিস চেক আপ করতে চান তাদের ডায়াবেটিস পরীক্ষা করা, রক্তচাপ পরীক্ষা করা এবং সাথে আমরা ওজন মাপার ব্যবস্থা করছি। এটা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। আমাদের থেকে বার্তা থাকবে যে আপনারা নিজে রক্ত দিন এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করুন। যেটা বলছিলেন আচ্ছা বিজয় দিবস উপলক্ষে যে মেলার আয়োজন আজকে তার প্রথম দিন আগামী দিন শেষ হবে, এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। কুমিল্লা টাউন হল মাঠে বিজয় মেলা নিয়ে বিস্তারিত জানছিলাম। জনপ্রশাসন সচিব কথা বলছেন সচিবালয়ে, সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে, তবে পজিটিভ। এটা অবশ্যই শর্টেস্ট পসিবল জনপ্রশাসন, আমি এইটুকু বলতে পারি একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যেখানে যাবে উইল ডু ইট। কারণ আমি নিজেই এটা একজন আবেদনকারী এবং কতজন কি পদ এগুলো তো কেউই জানি না আমরা, যেহেতু দ্যাট ইজ স্টিল সিলগালা, ওটা আসতে হবে। তা আমরা যারা চাকরি করি, চাকরি করেছি, চাকরি করব, চাকরির কিছু বিধিবিধান আছে, এটা আমরা হয়তো অনেকে জানি অথবা জানি না, কিন্তু মানতে হবে। তো এর বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। ইট ইজ এ সিস্টেম, ইট ইজ ব্যুরোক্রেসি। তারপরে যাতে হ্যাসেল না হয়, সময় না লাগে, সংক্ষিপ্ত সময় যাতে আমরা আমাদের মন্ত্রণালয়, আমি আবারও বলছি, আই রিপিট, একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় করে দেবে। প্রসেসটা হলো আমাদের উপর থেকে এটা না, এসএসবি এটা বিষয় না, ইট ইজ কমপ্লিট ডিফারেন্ট, জটিল কিছু না, এটা এসএসবির বিষয় না। জি, এটা তো ওই যে আমাদের যে আমরা যে বিবেক বঞ্চিত কি বলি, আমরা যে মনিক কমিটি বলি, এই কমিটি যে সাজেশন দিয়েছে, ডিটেলস যারা পেয়েছে তাদের একটা মন্তব্য হচ্ছে কেন, কিভাবে, সাইন্টিফিক অ্যানালিসিস, আর যারা পায়নি কেন পায়নি সেই কারণটা প্রতিটি দরখাস্তের উপর, এই জন্য এত সময় লাগছে। সরকার কি তাদেরকে দেবে, এইটা কি বলা যায়? যেহেতু আপনি একজন জনপ্রশাসন সচিব, কাজটা আপনার মাধ্যমেই হবে, সরকারের সাথে আপনার লিঙ্কে আছে, নিশ্চয়ই কথা হয়েছে। তো স্বাস্থ্য প্রশিক্ষণ জন্য কি পদোন্নতি দেওয়া হবে নাকি অন্য? এটা পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদ পদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত, একটু সময়ের ব্যাপার, এটা সবকিছুতে সময়। আমরা তো 16 বছর বঞ্চিত ছিলাম, এখন 16 দিনে তো হয়নি, সেটা অন্য ইস্যু, সেটা আমি অ্যাডভান্স বলার আমার সরকারের ব্যাপারে আমি একটা অংশী, আমি সরকারের কাজ করি। আমি কিন্তু সরকার বলতে যেটা বোঝায় নীতিগত সিদ্ধান্ত, যেটা হলো অ্যাডভাইজারি, আগে যেটা ছিল মন্ত্রী পরিষদ, এখন হলো অ্যাডভাইজারি কাউন্সিল, চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে, এবং কোন কোন ইস্যু মাননীয় রাষ্ট্রপতি পর্যন্ত যায়, এইগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করবে। আমি শুধু এইটুকু স্ট্রেনজেন্ট বলতে পারি যে আমাদের এন্ডে এখানে একদিনের বেশি বিলম্ব হবে না। একই প্রশ্ন জুবিল সাহেবকে আমরা করলাম যে এই ক্যাডার অফিসারদের জন্য আপনারা এটা করছেন, সরকারের 14 লাখ 15 লাখ সরকারি কর্মচারী আছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দপ্তরে বিভিন্নভাবে করে বলছে, এখানে যারা পদ নাই তার চেয়ে বেশি পদোন্নতি পেয়েছেন, এরপরে আপনারা মানে বঞ্চনা নির্বাচন কমিটি করেছেন, আর যাদের যাওয়ার সুযোগই তৈরি হয় না তাদের বঞ্চনা কিভাবে আপনারা? এটা কিন্তু অলরেডি আমরা অন্তত আমাদের মন্ত্রণালয় একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এরকম আরো সব মন্ত্রণালয় করতে পারতো, করেনি। এই জন্য পরশুদিন আমরা আরেকটা আমাদের অনলাইন সার্কুলার দিয়েছি, অনেকে এটা আপনারা নিউজও করেছেন, 15 দিন টাইম দিয়ে সব মন্ত্রণালয়ের গ্রেড 3 and above এদের দরখাস্ত প্রসেস করে সচিবের মাধ্যমে আমাদের এখানে পাঠাবে। অথবা আমাদের যে কমিটিটা করা হয়েছে এটা জমা দেওয়ার পরে যে শেষ হয়ে গেছে তা না, এই একটা 15 দিন টাইম দিচ্ছি, এই টাইম সব মন্ত্রণালয় থেকে আসলে গোসাই আমরা ওই কমিটিকে দেবো, ওখান থেকে আবার যারা বললেন যে অন্য অন্য ক্যাডার তারাও পাবে। শুধু ক্যাডার থাকবে, এখন এইটা নিয়ে যেহেতু সরকারের যে টিওআর ছিল ওই কমিটিটার, এটার বাইরে আমার বলা, আমি এইটুকু বলি যে এইটা যদি আরো আস্তে আস্তে বাড়ে, এবং আমার ধারণা অনেক ক্ষেত্রে বাড়তেই পারে। না, এটা না, পদে বসানো এক জিনিস আর পদমর্যাদা এক জিনিস। এটা হলো ওই পদে পদমর্যাদায় তাকে জিওটা দেওয়া হবে এবং ক্যালকুলেশনটা করবে এজি অফিস, তাদের সাইন্টিফিক নিয়ম আছে, কে কোন তারিখে কোন পদে গেল। এই সিম্পল এই জিনিসটা হলো আমরা বলি, এটাকে বলি জিও বলি এক কথায়, যে গভর্নমেন্ট অর্ডার। আর এরপরে যেগুলা এটাকে বলে ফাইন্যান্সিয়াল জিও। যাকে 4 ধাপে পদোন্নতির সুপারিশ করা হয়েছে,
তাকে তো যখন আর্থিক বেনিফিটটা দেওয়া হবে, তার মানে তাকে অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি যিনি, তাই তো স্যার বিষয়টাতে এক্স্যাক্টলি। এবং সর্বশেষ যারা বেনিফিট হবে, উনি লাস্ট কোন সিলিং এ গেলেন ওই দিন থেকে, ওই তারিখ থেকে তার পেনশন বেনিফিটটা ওইভাবে হবে। মূল বেনিফিটটা তার পেনশন হবে হোল লাইফ। কথা বলছিলেন জনপ্রশাসন সচিব সচিবালয়ে। ময়মনসিংহে সবজির দাম কমলেও মশলার দাম চড়া। এদিকে নওগাঁয় কমেছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও কাজী কামাল হোসেন। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ময়মনসিংহের বাজারে স্বস্তির কথা হচ্ছে সবজি এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেই পণ্যের দাম কিন্তু কিছুটা কমেছে, যার কারণে ক্রেতাদের মধ্যে যে কিছুটা স্বস্তি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং শুধুমাত্র ভোজ্য তেলের দাম চড়া এবং সংকটের পাশাপাশি ভোক্তাদের এখন বিরক্তির কারণ হচ্ছে ভোজ্য তেল, এবং সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু খুব জড়াচ্ছেন। অর্থাৎ বাজারে এসেই কিন্তু তারা বলছেন যে একটার পর আরেকটার পণ্যের যে দাম প্রতিনিয়ত বাড়ছে, সেই নিয়ন্ত্রণে কিন্তু প্রশাসন মনিটরিং ব্যবস্থা জোরদার না করায় মানুষের যে অবস্থা সেটি কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে। যদিও তারা বলছেন যে শীতকালীন যে মৌসুমি সবজির সরবরাহ সেটি কিন্তু স্থানীয় বাজারে বেড়েছে এবং দামও কিন্তু আমরা লক্ষ্য করেছি কমেছে। অর্থাৎ ময়মনসিংহের বাজারে সবজির বিক্রি হচ্ছে, আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, সিম বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে, এবং কাঁচামরিচও কিন্তু 80 টাকা 70 টাকা 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আলু কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা কেজি দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে। সবজি নিয়ে সাধারণ ভোক্তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, এবং তারা বলছেন যে যদি ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আনা হতো তাহলে তাদের যে বাজারে এসে তাদের যে আয় ব্যয়, সেই আয় ব্যয়ের হিসাব কিন্তু তারা বাজারে এসে মেলাতে পারতেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে বাজার রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু মনিটরিং ব্যবস্থা করার লক্ষ্যে প্রশাসন তারা বিভিন্ন সময় তাদের যে আলোচনা সভা ব্যবসায়ীদের সঙ্গে সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন, এবং তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং সাধারণ ব্যবসায়ীরা বলছেন যে হয়তো শীতকালীন মৌসুমি সবজির যে সরবরাহ বাজারগুলোতে বেড়েছে, হয়তো আরও কয়েকদিন গেলে পরে সবজির দাম কিন্তু আরো অনেকটাই কমে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি ভোজ্য তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যে একটি সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে, এবং যারা দোকানি রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন কোম্পানিগুলো তাদেরকে বাধ্যতামূলক তেল কিন্তু দিচ্ছেন, অর্থাৎ সেই ভোজ্য তেলের সঙ্গে কিন্তু বাধ্যতামূলক অন্য কিছু নিতে হচ্ছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং এটি তাদের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি কিন্তু তারা বলছেন। এবং সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয় তাহলে এইগুলো কিন্তু নাগালের মধ্যে চলে আসবে। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই সবজির দামটা কেমন? সবজির দাম তো মোটামুটি ভালোই, খারাপ না। 40 টাকা 50 টাকা 55 টাকা এরকমই চলতেছে। আর সয়াবিন তেল? সয়াবিন সঠিক খবর পেলাম না, কত করে। তিনি বলছিলেন যে সবজির দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসেছে, এবং বলছেন যে তারা কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু সবজি ক্রয় করতে পারছেন বাজারে এসে, সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও অনেক ক্রেতা বলছেন যে ভোজ্য তেলের সংকটের পাশাপাশি বাজারগুলোতে দাম কিন্তু বেড়েছে, এবং সেটি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রশাসন কাজ করবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তারা কিন্তু বলছেন যে তারা বাজার মনিটরিং জোরদার করে সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে নিয়ে এসেছেন, এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যেন ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসে সেই বিষয়ে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব নওগাঁয়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী কামাল। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ শুরু হয়েছে। গত এক মাস পূর্বে যে দাম আকাশচুম্বী ছিল
মোটামুটি 10 থেকে 15 দিন এর ব্যবধানে দাম কমতে শুরু করেছে এবং বর্তমানে নওগাঁয় সব রকম শাকসবজির বাজার যথেষ্ট স্থিতিশীল রয়েছে, যদিও বা মাছ মাংস এবং তেল সহ অন্যান্য কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অপরিবর্তিত থাকলেও বিশেষ করে শাকসবজির বাজার যদি বলি, শাকসবজির বাজার অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে। আমি যদি আপনাকে আজকের বাজার দরের কথা বলি, নওগাঁতে আজকে প্রতি বড় বড় সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা পিস, এছাড়া কাঁচা ঝাল 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পালং শাক 30 টাকা, মূলা 40 টাকা, আলু হল্যান্ড যেটা সেটা বিক্রি হচ্ছে 80 টাকা, লালটা বিক্রি হচ্ছে 90 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা, গাজর 80, এছাড়া শসা এই সময় নেই, তবে ক্ষীরা আছে 60 থেকে 65, পেঁয়াজ নতুনটা বিক্রি হচ্ছে 80 টাকা, পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে, এছাড়া শিম বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুন 60, সোনালী মুরগি যদি বলি অপরিবর্তিত দাম রয়েছে 280 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 430 থেকে 450 টাকা, এছাড়া ব্রয়লার সাদাটা বিক্রি হচ্ছে 175 টাকা, আর ডিমের বাজার 45 টাকা, আর চালের বাজারও অপরিবর্তিত আছে, চালের বাজার তেমন একটা কমেনি, চাল জিরা চাল বিক্রি হচ্ছে 70 টাকা, এছাড়া কাটারি ভোগ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। মাছের বাজার যদি বলি, মোটামুটি সব রকমের বড় রুই বিক্রি হচ্ছে, রুই কাতল 320 টাকা করে, আর পাঙ্গাস 100 থেকে 120 টাকা, সিলভার কাপ 160 থেকে 180 টাকা, এছাড়া গরুর গোস্ত যদি বলি, গরুর গোস্ত বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে গরুর গোস্ত, এবং খাসি 1000 থেকে 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব কিছু মিলে বাজার দরের পরিস্থিতি যদি বলি, নওগাঁয় মোটামুটি একটা সহনশীল পরিস্থিতি রয়েছে, বিশেষ করে সবজির বাজারে, যেটা আজ থেকে 15 দিন আগে যেটা বাজারকে আগুন আমরা বলতাম, সেই অবস্থা থেকে অনেকটাই এখন সহনীয় পর্যায়ে চলে এসেছে। তো নওগাঁ থেকে এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ইশিকা। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ এবং নওগাঁয় নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে। নোয়াখালীতে জমে উঠেছে উষ্ণ কাপড়ের বেচাকেনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, দোকানে ক্রেতাদের কেমন ভিড় দেখছেন? ইশিকা, শীতের যদি তীব্রতার কথা বলতে হয়, পৌষের শুরুতে নোয়াখালীতে গত দুদিন থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। পৌষ মাস আসার সাথে সাথে আসলে যে ভারী শীতের একটি আভাস নোয়াখালীতে মিলছে। গত দুদিন নোয়াখালীতে প্রায় সূর্যের দেখা মেলেনি, এতে যে শীতের যে একটা তীব্রতা লক্ষ্য করা গেছে নোয়াখালীতে। তো আজকে কিছুটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হলেও কিন্তু শীতের তীব্রতা কিন্তু রয়ে গেছে। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল জেলা শহর, পাশাপাশি 11টার পর থেকে সূর্য ওঠার কারণে কিছুটা মোটামুটি কিছুটা যে ভারী শীত সেটি কমেছে। তো এই শীতকে আসলে উপলক্ষ কেন্দ্র করে যে নোয়াখালী জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে যে গরম শীতের পোশাকের যে একটি বাজার বসেছে, এখানে প্রায় 20 থেকে 25টি স্টলের মতোই দোকান বসেছে তারা শীতের বিভিন্ন পোশাকটি। তো এখানে নারী, শিশু এবং বয়স্কদের পোশাকে বেশি দেখা যাচ্ছে। তো আমি এখন কথা বলবো একজন ক্রেতার সাথে, আসলে তিনি শীতের পোশাকই কিনতে এসেছেন বলে মনে হচ্ছে। এখানে কি ধরনের পোশাক কিনতে এসেছেন এবং এখানে যে মোটামুটি দাম কেমন আপনার কাছে মনে হচ্ছে? না, আমি এসেছি আসলে আমার বাচ্চার জন্য কিছু জামা কিনা ক্রয় করতে। দাম মোটামুটি আছে, খারাপ না, তবে একটু সময় নিয়ে দেখতে হয় আর কি, দেখে শুনে কিনতে হয়। এটাই আসলে শীতের যে উপদ্রবে উপর থেকে বাঁচার জন্য তো এই যারা নিম্ন আয়ের বা মধ্যম আছে, যারা তো আসলে এই সমস্ত পোশাক ছাড়ার কোনো আপাতত উপায় নেই। আপনি জানেন যে বাজারে যে উদ্যোগতিতে মানুষের এমনিই নাকাল অবস্থা, তার উপরে এই শীতের এই উপদ্রব, তো সবকিছু মিলিয়ে আছে আলহামদুলিল্লাহ, এটা মোটামুটি অনেক ভালোই আছে। আমি মনে করি এখানে আসলে অনেক ধরনের মাল পাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের, মেয়েদের বা বড়দের সব ধরনেরই জামা কাপড় এখানে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে এখানে যে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষরাই বেশি আসে, এবং এখানে যে পোশাকগুলো আছে যে মোটামুটি তারা একটা যে কম দামের ভিতরে পাচ্ছেন, একটা ভালো জিনিস কিনতে পারছে। কিন্তু বিভিন্ন শপিং মলে গেলে কিন্তু এর চাইতো যে তাদের যে পসিবিলিটি বা তাদের যে আয় আছে সে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ইশিকা।
সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। নোয়াখালীতে শীতের কাপড় বেচাকেনার বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরায় ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি সম্পর্কে জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের কাছে। সুমন, প্রতিদিন কি পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হচ্ছে? দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। বন্দরটি কিন্তু সকাল থেকেই আমরা দেখেছি সাংঘাতিকভাবেই কিন্তু সচল রয়েছে এবং আমদানি রপ্তানি অত্যন্ত স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমদানিযোগ্য পণ্যগুলো সকলেই স্বাভাবিকভাবেই চলে আসছে এবং স্বাভাবিকভাবে এসে ফেরতও যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে আদা, পেঁয়াজ, মশলা জাতীয় পণ্যের যেসব ট্রাক, সেই পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু একে একে ওয়্যার হাউসের দিকে প্রবেশ করছে। ইদানিং কালের যে সর্বশেষ কাস্টমসের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ভোমরা স্থলবন্দর দিয়ে যে কোনো সময়ের থেকে বেশি পরিমাণ আদা, একই সাথে কাঁচা শুকনো মরিচ, আদা, পেঁয়াজ আমদানি হয়েছে এবং সেই পরিমাণটি কিন্তু এই বছরে এই বছরের যতগুলো আমদানি, যে পরিমাণ আমদানি হয়েছে তার অনেক বেশি আমদানি হয়েছে এই 2 মাসে। আমরা এখানে কাস্টমসের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব মুক্তভাবেই এই ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির কার্যক্রমটি চলছে এবং ব্যবসা বাণিজ্যর ধারাটি অনেক বেশি স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, এই পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে দেশের রাজস্ব খাতে একটি বড় সাফল্য দেখা দেবে এবং এই সাফল্যের ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে কিছু স্বল্প মাত্রার পণ্য আমদানি রপ্তানির অনুমতি ছিল এই বন্দর থেকে, সেটি কিন্তু সরকার কর্তৃক সেটি সব পণ্যের আমদানি রপ্তানি ছাড় হওয়ার পরে এখানে আসলে সেই পরিবর্তনটি ইতিবাচক পরিবর্তন ভাবে আরো বেশি দেখা দিয়েছে। এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ। ইশিকা। সুমন, অনেক ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।